বস্তু হলো বিয়ের আগে কোন কোন পরীক্ষা করা উচিত বা শারীরিকভাবে কোন কোন রক্ত পরীক্ষাগুলো করলে আপনি জানতে পারবেন যে আপনি এবং আপনার সঙ্গী অর্থাৎ যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আপনারা দুজনেই সুস্থ আছেন কিনা। একজন সুস্থ মানুষের জন্য বা একজন মানুষের জন্য এই পরীক্ষাগুলো করা অবশ্যই উচিত এবং এটা শুধু বিয়ের সাথেই সম্পৃক্ত না। অবশ্যই বিয়ের আগে জানতে পারলে বা জানা উচিত, কিন্তু এছাড়াও জীবনে প্রত্যেকটা পর্যায়ে দেখা যায় যে এই পরীক্ষাগুলো যদি আপনি করে থাকেন বা এই রক্ত পরীক্ষাগুলো করে থাকলে আপনি আপনার শরীর সম্পর্কে জানতে পারবেন, আপনি সুস্থ আছেন কিনা সেটা সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে জেনে নিই বিয়ের আগে কোন কোন রক্ত পরীক্ষাগুলো করা জরুরি। তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যদি ধরুন কারো বিবাহের কথা চলছে এবং সেই ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে যে রক্ত পরীক্ষার রিপোর্ট দিতে হবে এবং তা না হলে হয়তোবা বিয়ে হবে না, এই ক্ষেত্রে কিন্তু অনেকে অপমান বোধ করতে পারেন বা অনেকে এটার গুরুত্ব নাও বুঝতে পারেন এবং সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যেতে পারে যে এই একমাত্র রক্ত পরীক্ষার রিপোর্টের কথা যদি বলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা বিয়ে ভেঙেও যেতে পারে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বিষয় না হয়ে থাকে বা কেন রক্ত পরীক্ষা করা এতটা জরুরি এবং সেটা অবশ্যই বিয়ের আগে বা বিয়ের আগে কেন এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের শরীরে এমন কিছু রোগ জীবাণু আছে যেটা আমাদের শরীরে অনেক দিন ধরে বাসা বাঁধে বা অনেক দিন ধরে থাকতে থাকতে এবং আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে সেটা প্রকাশ পায়। আমরা প্রাথমিক পর্যায়ে হয়তো বা সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি না এবং অনেক সময় দেখা যায় যে এমন কিছু রোগ আছে যেটা হয়তো আমাদের শরীরে সেই রোগের জীবাণু রয়েছে এবং সেটা আস্তে আস্তে নিজে থেকে ভালো হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যায়, কোনো লক্ষণ উপসর্গ তৈরি করে না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু সেই পূর্বের জীবাণুটি বংশ বিস্তার করে থাকে এবং বিশাল বড় আকারে রোগ তৈরি করে থাকে। তাই রক্ত পরীক্ষা করা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে কয়েকটি রক্ত পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই বিয়ের আগে জেনে রাখা উচিত। যেমন রক্তর গ্রুপ বা আমরা বলে থাকি যে রক্তের গ্রুপ, অর্থাৎ আপনি কোন রক্তের গ্রুপের অধিকারী। এটা হতে পারে এ অথবা বি অথবা এ বি কিংবা ও। এবং এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর অর্থাৎ হচ্ছে আপনি পজিটিভ নাকি নেগেটিভ এটাও জানতে হবে। আরএইচ ফ্যাক্টরটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে যদি একই রক্তের গ্রুপ হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় রক্তের গ্রুপ হয়তো বা একই বা ভিন্ন, কিন্তু আরএইচ ফ্যাক্টরটা ভিন্ন থাকে, পজিটিভ এবং নেগেটিভ থাকে। এবং সেই ক্ষেত্রে যদি মায়ের সাথে সন্তানের রক্তের গ্রুপের আরএইচ ফ্যাক্টর আলাদা হয়ে থাকে, ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ ধরুন মা পজিটিভ এবং বাচ্চা নেগেটিভ হয়ে থাকে বা বাচ্চা নেগেটিভ বা মা নেগেটিভ এবং বাচ্চা পজিটিভ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে একটা ইনজেকশন দিতে হয়। এবং এই কারণে অবশ্যই একজন স্বামী এবং স্ত্রী বা একজন নব দম্পতির ক্ষেত্রে পূর্বেই জানতে হবে যে তার রক্তের গ্রুপটা কী এবং তার আরএইচ ফ্যাক্টরটা কী, এবং এই জন্য আরএইচ ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং অর্থাৎ ফুল ব্লাড কাউন্ট সম্পর্কে জানা। এখানে রক্তের বিভিন্ন তথ্য সম্পর্কে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সেখানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ দেওয়া থাকে, কতটুকু রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু আছে, সেখানে আরবিসি কতটুকু আছে অর্থাৎ লোহিত রক্তকণিকা কতটুকু আছে, ডাব্লিউবিসি কতটুকু আছে অর্থাৎ শ্বেত রক্তকণিকা কতটুকু আছে এবং প্লাটলেট বা অনুচক্রিকা কতটুকু পরিমাণে আছে, সবগুলো বিষয় ওখানে ভালোভাবে দেওয়া থাকে বা বিশদভাবে দেওয়া থাকে। এর পাশাপাশি আছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং সেটি হলো মূলত এসটিডি ইনফেকশন জানার জন্য যে রক্ত পরীক্ষাগুলো করা হয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু আমরা এসটিডি ক্ষেত্রে বলে থাকি যে আমাদের শরীরে এমন কিছু রোগ জীবাণু রয়েছে যেটা আমাদের শরীরে খুব দীর্ঘ সময় ধরে থাকে বা অল্প সময় ধরে থাকলেও সেটা প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ উপসর্গ প্রকাশ করে না, কিন্তু একটা লম্বা সময় পরে গিয়ে অর্থাৎ তাদের যখন উইন্ডো পিরিয়ড বা ইনকিউবেশন পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে থাকে এবং সেটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা যদি যৌনবাহিত জীবাণুর কথায় আসি তাহলে যৌনবাহিত জীবাণু থেকে যে যৌনবাহিত রোগগুলো হয়ে থাকে সেটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক পর্যায়ে ধরুন যে ব্যাকটেরিয়া জনিত যে জীবাণুগুলো রয়েছে, যেমন ধরুন ক্লামাইডিয়া, গনোরিয়া, এগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ উপসর্গ প্রকাশ পায় না এবং আস্তে আস্তে প্রকাশ পায় এবং প্রাথমিক পর্যায়ে সামান্য হয়তো বা অনেক সময় মুখে কিছুটা ঘা হতে পারে, ফুসকুড়ি হতে পারে এবং অনেকে সেটাকে মনে করে থাকে হালকা সমস্যা এবং সেটাকে যখন তিনি চিকিৎসা না করে থাকেন তখন একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেকেন্ডারি সিফিলিস হতে পারে বা গনোরিয়া থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো কিন্তু স্বামী থেকে স্ত্রীতে বা স্ত্রী থেকে স্বামীতে ছড়িয়ে পড়ে এবং একটা পর্যায়ে কিন্তু বাচ্চার কাছেও চলে যায় এবং বাচ্চাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু বাচ্চা গ্রহণেও সমস্যা হয়ে থাকে।
তাই এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এই ক্ষেত্রে বেশ কিছু রক্ত পরীক্ষা রয়েছে, যেমন ভিডিআরএলটি পেয়েছে, এগুলো করা যেতে পারে। এখন আমরা আসি ভাইরাল জীবাণু, অর্থাৎ ভাইরাসের সংক্রমণে যেই জীবাণু বা ভাইরাস জাতীয় যে জীবাণু সংক্রমণে যে রোগগুলো হয়ে থাকে বা যৌনবাহিত যে রোগগুলো হয়ে থাকে, যেমন এগুলো মূলত আমরা বলে থাকি হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। অর্থাৎ এই যে প্রত্যেকটা ভাইরাসের কথা বলছি, এক একটা ভাইরাসের ক্ষেত্রে এক একটা বিষয়, তবে এই প্রত্যেকটা ভাইরাসই মূলত যৌন সহবাসের ক্ষেত্রে বা এই ভাইরাসগুলো মূলত রক্তের মাধ্যমেও এগুলো হচ্ছে ছড়াতে পারে বা সহবাসের মাধ্যমে ছড়াতে পারে, এবং স্বামী থেকে স্ত্রীতে বা স্ত্রী থেকে স্বামীতে ছড়ায়, এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু বাচ্চারাও আক্রান্ত হয়ে থাকে। বিশেষ করে যদি আমরা বলে থাকি হেপাটাইটিস ভাইরাসের ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধুমাত্র যে সহবাসের মাধ্যমে এগুলো হয়ে থাকে তা না, বা এইচআইভিও যে শুধু সহবাসের মাধ্যমে হয়ে থাকে তা না, এটা কিন্তু আমরা বলে থাকি যে অনিরাপদ সুই বা ইনজেকশন এগুলোর মাধ্যমেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে যে একজন মানুষ তিনি যদি হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত থাকে, ধরুন দুজন সঙ্গীর মাঝে বা যাদের মধ্যে বিয়ের কথা চলছে তাদের মধ্যে একজন যদি হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত থাকেন এবং আরেকজন যদি সুস্থ থাকেন, তাহলে যিনি আক্রান্ত তার চিকিৎসা করাতে হবে, এবং যিনি সুস্থ তাকে অবশ্যই হেপাটাইটিসের ভাইরাসের যে টিকা রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ সেটা নিশ্চিত করতে হবে। এবং অন্যান্য রোগের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বলা হয়ে থাকে যে দুজন সঙ্গী বা দুজন মানুষের মধ্যে, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যদি একজন আক্রান্ত থাকেন তাহলে তার সঠিক চিকিৎসা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এবং যিনি সুস্থ আছেন তারকে অবশ্যই উচিত তার ভ্যাকসিনটা বা টিকাটাকে নিশ্চিত করা, যেন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে যৌনবাহিত রোগের জীবাণুর সংক্রমণ না হয়ে থাকে, এবং এর ফলে তিনি যাতে যৌনবাহিত রোগে আক্রান্ত না হয়ে থাকেন, এবং হয়তোবা এর মাধ্যমে তাদের যে বাচ্চা আসে বা তাদের বাচ্চার যাতে আক্রান্ত না হয়ে থাকে সেই বিষয়গুলো খেয়াল করার জন্যে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা বলে থাকি যে হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস, এইচবিএস এজি, অ্যান্টি এসিভি, এবং এই যে বিষয়গুলো রয়েছে এই পরীক্ষাগুলো করাতে হবে। এবং আরেকটা হলো যে আমরা যৌনবাহিত জীবাণুর ক্ষেত্রে আসলাম, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরও বেশ কিছু রক্ত পরীক্ষা রয়েছে, যেমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। বিশেষ করে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যখন দেখা যায় যে দুজনই সুস্থ তখন কোনো সমস্যা না, কিন্তু দুজনের মাঝে যদি একজন অসুস্থ বা বাহক হয়ে থাকে এবং পরবর্তীতে কিন্তু সন্তানের ক্ষেত্রেও সন্তানের মধ্যেও এই সম্ভাবনাটা থেকে যায়, অর্থাৎ সন্তানও তখন কিন্তু বাহক হতে পারে, কিংবা নারী পুরুষ বা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি দুজনই বাহক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সন্তান এই রোগে ভুগতে পারে। অর্থাৎ থ্যালাসেমিয়া মাইনর যদি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া মেজর হতে পারে, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে যারা থ্যালাসেমিয়াতে ভুগছেন বা থ্যালাসেমিয়া মেজরে যারা আক্রান্ত, যে সকল বাচ্চারা বা সন্তানেরা বা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর আমরা বলে থাকি যে রক্ত সঞ্চালন বা রক্ত হচ্ছে দিতে হয়। অর্থাৎ তাদের ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন, তাদের শরীরের হিমোগ্লোবিনটা খুব অল্প দিনের মধ্যে এটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের যে আরবিসিটা ছিল এটা একটা নির্দিষ্ট সময় পরপর তৈরি হয় না, এটা আগেই যেহেতু হিমোগ্লোবিন ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের শরীরে কিন্তু রক্তের একটা অভাব দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমোনের পরীক্ষা, অর্থাৎ কারো ডায়াবেটিস রয়েছে কিনা, কিংবা জেনেটিক যে পরীক্ষাগুলো রয়েছে বা জেনেটিক যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরুন যে বংশগতভাবে ক্যান্সার রয়েছে কিনা, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে কিনা, হৃদরোগের কোনো সমস্যা রয়েছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করতে হবে, বা তাদের হয়তো বা কিডনির কোনো সমস্যা রয়েছে কিনা, এই প্রত্যেকটা বিষয়কেই খেয়াল করতে হবে এবং এগুলো পরীক্ষা করতে হবে। বিয়ের আগে প্রত্যেকটি রক্ত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, নিজের জন্য, সঙ্গীর জন্য এবং নিজের ভবিষ্যৎ সন্তানের জন্য। পাশাপাশি আরও বেশ কিছু রক্ত পরীক্ষা রয়েছে, যেমন ধরুন আমরা বলে থাকি যে এই যে পরীক্ষাগুলো বললাম, ব্লাড গ্রুপ, আরএইচ ফ্যাক্টর, সিবিসি, ফুল ব্লাড কাউন্ট এবং এসটিডি নির্ণয়ের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো প্রয়োজন হয়ে থাকে, যেমন ট্রিপল এইচ পরীক্ষা, অর্থাৎ এইচআইভি, হার্পিস, হেপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পরীক্ষা এবং হরমোনের পরীক্ষা। পাশাপাশি আমরা বলে থাকছি যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসের যে পরীক্ষা বা জেনেটিক যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ এই প্রত্যেকটা রক্ত পরীক্ষায় কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিয়ের আগে করা খুবই প্রয়োজন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি ফার্টিলিটির জন্য বা ভবিষ্যতে সন্তান গ্রহণে কোনো সমস্যা হবে কিনা সেটার ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আমরা বলছি যে সিমেন অ্যানালাইসিস করা যেতে পারে,
এবং স্ত্রীদের ক্ষেত্রে বা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করা যেতে পারে। অর্থাৎ রক্ত পরীক্ষা ছাড়াও বেশ কিছু পরীক্ষা রয়েছে যেগুলো বিয়ের আগে করা খুবই জরুরি, এবং এই প্রত্যেকটা পরীক্ষায় একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিজের জানতে হবে। এবং এই পরীক্ষাগুলো যদি করা হয়ে থাকে বা এই পরীক্ষাগুলোর মাধ্যমে জানতে পারবেন যে আসলে ভবিষ্যতে আপনার বা আপনার যে সন্তান বা আপনার যিনি সঙ্গী হতে যাচ্ছেন তার কোনো সমস্যা হবে কিনা বা আপনারা বড় ধরনের কোনো সমস্যায় ভুগবেন কিনা। মনে রাখবেন যে স্বাভাবিকভাবে ছোট ছোট কিছু পদক্ষেপ যদি গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবন খুব সহজ হবে, খুব সুন্দর হবে। যেমন ধরুন যে এই ধরনের ছোট ছোট রক্ত পরীক্ষাগুলোর মাধ্যমে যদি কোনো সমস্যা ধরা পড়ে থাকে তাহলে আপনি খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং খুব দ্রুত সেখান থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। অর্থাৎ যদি রক্ত পরীক্ষার মাধ্যমে বা এই ধরনের কোনো সমস্যার মাধ্যমে যদি আপনি আপনার শারীরিক কোনো অসুবিধা শনাক্ত করতে পারেন তাহলে খুব সহজেই সেটা আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন এবং খুব সহজে আপনি একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।